সকালে খাওয়া দাওয়াটা শেষ করে তো ভাবলাম যে ব্যাগটা বের করে রাখি, কিছু কিছু কাছে গিয়ে রাখি, যেহেতু বাবার বাড়ি চলে যাব। তো একসাথে তো আর একদিনে সব কাজ করতে পারবো না, আগের মতো তো আর একদিনে সব গোছাতে পারবো না। তাই যখন যা মনে হচ্ছে তাই গুছিয়ে রাখছি। তো সেই জন্য আমি ব্যাগটা বের করতে গিয়েছিলাম। ব্যাগ বের করতে গিয়ে দেখি যে হায় রে, আমার শাড়ি সর্বনাশ হয়ে গিয়েছে। এই যে তেলাপোকা যে ইঁদুরের মতো এত সাংঘাতিক হতে পারে তা আমার আগে জানা ছিল না। বড় ছেলের ছোটবেলার কোলবালিশগুলো কেটে ফেলেছে, ব্যাগ কেটে ফেলেছে। কি একটা এলাহি কাণ্ড! তাও কি আমি একটা ড্রামের ভিতরে এগুলো রেখেছিলাম, সেইখানে তেলচোরা কীভাবে গেল তেলাপোকা, গিয়ে সব কেটে ফেলেছে। আমি তো এখন হতাশ হয়ে গিয়েছি, খুব টেনশনে পড়ে গিয়েছি যে সব তো এলোমেলো করলাম। এলোমেলো করার পরে আমার শরীরটা ক্লান্ত লাগতেছে যে এবার কীভাবে আমি সব গোছাবো। তবে একটা মজার বিষয় কি, আমার যে এতগুলা পাতিল আমি ড্রামে রেখেছিলাম তা মনে নেই। আমি যে কত জায়গায় জিনিস রাখি তার বলার মতো নেই। আমার এর থেকে আরও কিছু বড় পাতিল আছে যেগুলো আমি বস্তায় বেঁধে রেখে দিয়েছি। তো আমি ভেবেছি যে যে কয়টা পাতিল বস্তায় আছে সেগুলোই মনে হয় আমার আছে। আর মাঝারি সাইজের পাতিলগুলো কিনতে হবে। মানে এই সাইজের পাতিল যে আমার এতগুলো আছে সেটা আমার খেয়ালেই ছিল না। আমার আবার অনেক পাতিল আছে কিন্তু ডাকনা নেই, ডাকনা কম। তো ভাবতেছিলাম যে এবার ঢাকা থেকে এসে অনেকগুলা পাতিল কিনতে হবে মাঝারি সাইজের, কারণ মেহমান আসতে গেলে রান্না করতে হয়, তরকারি একটু বেশি করে সমস্যা হয়। কিন্তু এই ড্রামটা খোলার পরে বুঝতে পারলাম যে আমি কতগুলা পাতিল কড়াই এই ড্রামের ভিতরে রেখেছি। তো এই একদিক দিয়ে উপকার হলো, আরেক দিয়ে মনে করেন কষ্টে জীবন বের হয়ে যাচ্ছে। শরীরটা খুবই ক্লান্ত লাগতেছে। তো ভাবলাম যেহেতু পাতিলগুলি গোছাচ্ছি তাহলে যে কয়টা পাতিল লাগবে এই কয়দিন এই কয়টা পাতিল রেখে বাকি সব পাতিলগুলো ড্রামে আর বস্তায় ভরে রেখে যাব। এত পাতিল তো আর তার লাগবে না, কারণ সে একলা মানুষ, সে বাহিরেই বেশিরভাগ খাবে। এই যে দেখুন সুতাগুলো রেখেছিলাম ব্যাগটা সহ, সুতাগুলো কেটে ফেলেছে। তেলাপোকা যে এত বিষাক্ত হতে পারে, এত ইতর হতে পারে আজকের আগে আমার জানা ছিল না। এই শরীরটা নিয়ে কতটা কষ্ট করেছি এবার বলেন। যাই হোক, সব গোছানো শেষ। বিশ্বাস করবেন না, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাইতেছে, দমটা মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তেলাপোকা যে পরিমাণ ইঁদুরের মতো খেতে পারে আমি আগে জানতাম না, যে সে যে এইরকম কাপড় পর্যন্ত কাইটা নিতে পারে তেলাপোকা। আজকে প্রথম জানলাম। সকালে ঘুম থেকে উইটা নাস্তাটা করার পরে এই ছিল বুঝে আমার কপালে, আমার ভাগ্যে। আমি আজ আমি জানতাম না যেরকম পরিস্থিতিতে আছে, সকালে ঘুম থেকে উঠে করতে হবে। বাবার বাড়িতে চলে যাব, সেই জন্য আমি ব্যাগ বের করতে গেলাম। ব্যাগ বের করতে করতে চাইয়া এই রহস্যগুলো উদ্ঘাটন হলো। তেলাপোকা আমার ছেলের ছোটবেলার কোলবালিশগুলো খায় লাগলো, কেটে ফেলছে। তারপরে দেখলেন এতে কি কি করছে। তবে একটা জিনিস ভালো হয়েছে, আমার যে এতগুলা পাতিল, মাঝারি সাইজের এতগুলা পাতিল আছে আমি জানতামই না। আমি চিন্তা করতেছিলাম ঢাকা থেকে আসা, বিক্রি হওয়ার পরে ঢাকা থেকে আসা আমার আবার কিছু পাতিল কিনতে হবে। কিন্তু আসলে এই ড্রামে যে আমি এতগুলো মাঝারি সাইজের পাতিল রাখছি সেটা আমি ভুলে গেছিলাম। আমি মনে করছি যে সব পাতিল বস্তায় বাইন্দা আমি সানসিটের উপরে রেখে দিছি, কারণ রান্নাঘরে সানসিট নাই, ওই রুমের সানসিটে রাখছি ভাবছি। এই হলো আমার অবস্থা, সব ভুলে গেছি। যাক, খুব ক্লান্ত লাগতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এখন যা 2 মিনিট শুবো, শুয়ে পানিটা গরম হলে ওই গোসল করবো। শরীরে কেমন তেলাপোকা তেলাপোকা গন্ধ লাগতেছে। দেখেন চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারতেছে এই অল্প কাজ করে ক্লান্ত হয়ে গেছি। এখন আর চলতেই পারি না, চলতেই কষ্ট হয়। এখন বাবার বাড়ি চলে যাব, অনেকগুলো দিন থাকতে হবে, অনেক দিনের জন্য যাব। তবে নিজের সংসার ছেড়ে এখন কোথাও যেতে ভালো লাগে না। বিশেষ করে আমার হাজব্যান্ডকে ছেড়ে এতদিন থাকবো কীভাবে সেটাই ভাবছি আমি। বেশি হলে 1 মাস, 15 দিন, 15 দিন থাকতে পারি যে কোনো জায়গায়। কিন্তু 15 দিন পরেই আমার খুব নিজের সংসারের জন্য, বাসায় আসার জন্য খুব অস্থির লাগে, আমরা যেখানেই থাকি না কেন। আর ও যাবে মাঝে মধ্যে, কিন্তু গেলেই কি, নিজের সংসার তো নিজের সংসারই। বাবা মার কাছে যতই সুখে থাকি না কেন, এখন এখন নিজের সংসারে কম খেলে একবেলা কম খেলেও শান্তি লাগে। তারপরে মানুষটার জন্য অনেক কষ্ট হবে, অনেক খারাপ লাগবে। 7টা মাস যাবত আমার সেবা করছি, সেই জন্য অনেক মিস করবো, ঢাকা চলে যাবো।
আমি বাকি মাসগুলো কীভাবে থাকবো সেটাই ভাবতেছি। ওকে বাসায় একা রেখে গিয়ে আমি হয়তো ওইখানে আরামে থাকবো, কিন্তু ওর তো এখানে খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুতেই কষ্ট হবে, সেটাই ভাবতেছি। বাসা থেকে সবাই আবার পাগল হয়ে গেছে, এখনো যায় না কেন, কখন কোন বিপদ হয়ে যায়, এই আর কি। গোসল করে চলে আসলাম লতি বাছার জন্য, হাত পায়ে তেল টুল দিয়ে চলে এসেছি যে লতিগুলো বাছবো, কারণ এই লতিগুলো আমি আবার রাত্রের জন্য রান্না করবো, তো বিকাল হতে রান্না করে ফেলবো। তাই এখন যদি বেছে রাখি তাহলে বেছে রাখলে রান্নাটা করতে সুবিধা হবে, আর বাঁচতেও তো অনেকটা সময় লাগবে। এই শরীরে তো আর এত তাড়াতাড়ি কাজ করতে পারি না। আর দেখলে নিত্য সকালবেলা কী পরিমাণ কষ্টটা হলো, ঘরটা গুছাইতে হলো, সব আলাদা গেছে। তো লতিগুলো বাছবো, বেছে তারপর খাওয়া দাওয়া করবো, নামাজ পড়বো, তারপর আবার রান্না করবো। তো দেখি আজকে লতিগুলো চিকন মোটা লতি নাকি পায় না, আজকে অনেক সময় লাগবে লতিগুলো বাছতে। হ্যাঁ, হ্যাঁ, কি আর করবো, খেতে মন চাইতেছে। ওই তো বললামই তো, একলা সংসার, নিজের সংসার নিজেরই করে খেতে হবে। এই শরীরে শরীর খারাপ হলেও নিজেরই করে খেতে হবে, যেহেতু শাশুড়ি মা কেউ কাছে নেয়। তবে কিছুদিন পর আমার কাছে চলে যাব, কিন্তু আমার কাছে গেলেও আমি মানসিকভাবে হয়তো বা একটু আম, ভেঙে পড়বো, কারণ মনের দিক দিয়ে একটু খারাপ লাগবে। হাজব্যান্ডের জন্য টেনশন হবে, কারণ হাজব্যান্ডকে রেখে যাব আমি ওখানে। খাওয়া দাওয়া মানে সব কিছুই যতই পাই না কেন আমার বাবার বাড়িতে, কোনো কিছুর অভাব না থাকলেও কিন্তু হাজব্যান্ডের জন্য অনেক চিন্তা হয়, কারণ আমি চলে গেলে ওর খাওয়া দাওয়ার অনেক সমস্যা হয়, এই আর কি। কথা বললে এখন কষ্ট হয়। আচ্ছা চলুন, এত কথা না বলে রুটি দিয়ে আছি। ওই তো আমার প্রখ্যাত বিখ্যাত বাইরান রুটি, তো এটা দিয়ে কাজ করবো। তো আজকে ডাইনিংয়ে বসে বাঁচবো, কারণ ওই দাঁড়ায় বাঁচতে পারবো না, অনেকগুলো রুটি তো দাঁড়ায় বাঁচতে পারবো না। তো এখানে কিছুক্ষণ বসে বাঁচবো, প্রয়োজনে দাঁড়াতে পারবো, সেই জন্য রান্না করে বাঁচি না। এই জন্য ভাবলাম যে ডাইনিংয়ে বসে বাঁচি, তাহলে যখন ইচ্ছা হবে তখন বসে বাঁচবো, যখন ইচ্ছা হবে তখন দাঁড়িয়ে বাঁচবো। বটিটা আমার জন্য একটু ছোটো হলে ভালো হতো, বেশি বড় নিয়ে এসে করছে। আমার কুখ্যাত বিখ্যাত করছি, আমার থেকে বড়, দেখলেই ভয় করে। অবশেষে সব কয়টা লতি বাছলাম, লতি বাছা শেষ। পুরা 1.5 ঘন্টা সময় লাগছে লতিগুলো বাছতে, ঘুম পাইয়া গেছে লতি বাছতে বাছতে।